নমস্কার। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছিল, যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেটা আমরা সবাই জানি এবং আমরা এও জানি যে প্রতিক্রিয়া ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, ওয়ারলাইক সিচুয়েশন, সেটাও আমরা জানি। তো সেই পরিস্থিতি অবশ্য 4 দিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে। এখন মোটামুটি শান্তির অবস্থায় চলছে। তবে আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে যে এই যে পরিস্থিতি যা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কি আবারও আসতে চলেছে কিনা। আমি আমার জ্যোতিষিক অভিজ্ঞতা এবং পড়াশোনায় আমি যা বুঝতে পেরেছি, তাতে যা মনে হচ্ছে, এই ভিডিওর প্রথমে বলে দিই যে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি কিংবা যুদ্ধ, তা কিন্তু শুধু একবার নয়, একাধিকবার আসতে চলেছে। আসলে আমাদের রাশিচক্রে গ্রহদের ভূমিকা এমন তৈরি হতে চলেছে যাতে এই পৃথিবীতে শুধুমাত্র ভারত, পাকিস্তান কিংবা ভারতের প্রতিবেশী অন্যান্য দেশসমূহই নয়, এর প্রভাব কিন্তু সারা বিশ্ব জুড়ে পড়তে চলেছে এবং সেটি আমরা আজ বুঝব। এবং বুঝলে আমার বিশ্বাস আপনারাও ধারণা করতে পারবেন যে কেন এবং কোন পরিস্থিতিতে এই ধরনের সংযোগ তৈরি হচ্ছে এবং এতে যুদ্ধের মতো কেন পরিস্থিতি বা তৈরি হচ্ছে। তো আমরা অনেকেই জানি যে আমাদের রাশিচক্রে যে 9টি গ্রহ রয়েছে, তার মধ্যে সবগুলি গ্রহই ট্রানজিটে বা গোচরে সেগুলি রাশিচক্র পরিভ্রমণ করে, যাকে ইংরেজিতে ট্রানজিট বলে, আমরা বাংলায় গোচর বলি। তো এই 9টি গ্রহের যে গোচর, তার মধ্যে কিন্তু বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই যে 4টি গ্রহ রয়েছে, এরা একটু দীর্ঘমেয়াদী গ্রহ, অর্থাৎ একটি রাশিতে বেশি দিন থাকেন। বৃহস্পতি থাকেন প্রায় 1 বছর, শনি 2.5 বছর, রাহু এবং কেতু 1.5 বছর করে। এবং জ্যোতিষিক বিচারে এই 4টি গ্রহের ভূমিকা কিন্তু কোনো ঘটনার নির্ণয়ে গোচরের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবশীল। এবং অবাক করার বিষয় হচ্ছে এটা যে এই বছর 2025-এ মাত্র কিছুদিন সময়ের মধ্যেই এই 4টি গ্রহ রাশিচক্র পরিবর্তন করেছেন, অর্থাৎ রাশিচক্রে একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করেছেন। এমন ঘটনা কিন্তু ইদানিংকালে খুব একটা দেখা যায়নি। এবং এমন কিছু গ্রহের অবস্থান তৈরি হচ্ছে যা ইদানিংকাল তো বটেই, বহু যুগ যুগ ধরে ঠিক কবে ঘটেছে অনেক জ্যোতিষীরাই কিন্তু গণনা করে সেটা বার করতে পারছেন না। কেউ কেউ বলছেন মহাভারতের কালে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সত্যি বলতে কি, সেই পরিস্থিতির সাথে কিন্তু মহাভারতকালীন যে যুদ্ধের বর্ণনা পাওয়া যায়, মূলত ভীষ্মদেবের মুখে সবচেয়ে বেশি কথাবার্তা শোনা যায় মহাভারতের কালে গ্রহের অবস্থানের কথা। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে, মহাভারতের বিভিন্ন ব্যক্তির কথাবার্তা থেকে কিন্তু আমরা মহাভারতের যে গ্রহের অবস্থান, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের অবস্থান, সে সময় যে গ্রহদের অবস্থান ছিল, সেটা কিন্তু আমরা কিছুটা ধারণা করতে পারি। ঠিক এমনই ঘটনা একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য, কুরুক্ষেত্রের সময় যেমন 18 দিন বা তার সামান্য কিছু কম বেশি সময়ে এরকম গ্রহের অবস্থান তৈরি হয়েছিল, এবার কিন্তু প্রায় 8 বছর সময়ের জন্য এমন ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ স্পষ্ট করে বললে, এই 2025 থেকে আগামী প্রায় 2033 পর্যন্ত যে সময়কাল, 8 বছরের যে সময়কাল, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। একটা যুগ পরিবর্তনের নির্দেশ বা একটা কিন্তু ঘোষণা যেন মহাজাগতিক ক্ষেত্র থেকে শোনা যাচ্ছে। তো যা বলছিলাম যে সেই যে 4টি গ্রহ, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এদের মধ্যে কিন্তু আপনারা অনেকেই জানেন যে শনি গ্রহ তিনি রাশিচক্র পরিবর্তন করেছেন গত মার্চ মাসের 29 তারিখ।
তিনি কুম্ভ রাশি থেকে মিনে গিয়ে পৌঁছেছেন এবং এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আমরা অনেকেই তা জানি। আর ওদিকে বৃহস্পতি গ্রহ তিনি বৃষ রাশিতে ছিলেন গত 14 তারিখ রাতের বেলায় তিনি কিন্তু বৃষ রাশি থেকে মিথুনে এসে পৌঁছেছেন এবং রাহু এবং কেতু এই দুটি গ্রহ কিন্তু তাদের যে অবস্থানের পরিবর্তনের সূচনা করবেন 18ই মেতে। এই যে 4টি গ্রহের পরিবর্তন, এটা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছে পৃথিবীর ওপরে। এর ওপর আবার বৃহস্পতি গ্রহ তিনি অতিচারী হতে শুরু করেছেন এবং এই অতিচারী ভাব তার 8 বছর সময়ের জন্য হবে এবং এটাই হচ্ছে মূলত মূল কারণ এই গ্রহদের যে একটা কাল পরিবর্তনের সূচক বা ইঙ্গিত দিচ্ছে গ্রহদের ক্ষেত্র থেকে, রাশিচক্রের ক্ষেত্র থেকে, তার মূল ইঙ্গিত কিন্তু বৃহস্পতি গ্রহ দিচ্ছেন এবং শনি, রাহু, কেতু এর সাথী হচ্ছেন। বৃহস্পতি আসলে তিনি একটি অতিচারী গতি নিতে চলেছেন। গ্রহদের যেসব গতি থাকে তার মধ্যে একটি হচ্ছে অতিচারী গতি, একটি হচ্ছে বক্র গতি। অতিচারী মানে খুব দ্রুত মুভ করা, আর বক্র মানে উল্টো দিকে ঘোরা বা উল্টো পথে হাঁটা, বক্রগতি। তো বৃহস্পতি এই যে সামনের 8 বছরে তিনি বেশ কয়েকবার অতিচারী ভাব নিয়ে নেবেন, অতিচারী গমন করবেন, এত বেশিবার করবেন যে সেটা শেষবার কবে ঘটেছে এটা কিন্তু অনেকে আগে যা বলেছি একেবারে গণনা করে ধরতেই পারছেন না। 8 বছর সময়কাল, শুধু 8 বছর সময়কাল নয়, তারপর 2033-এর পর 2 বছর গ্যাপ দিয়ে তারপর আবার 8 বছরের জন্য তার সেই অতিচারী যে গতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করব। এর মধ্যে তিনি বহুবার বক্রগতিও নেবেন, উল্টো দিকে ঘুরবেন। সম্পূর্ণ বিষয়টাই জ্যোতিষিক জটিল গণনা অবশ্য। তো যাই হোক, এর প্রভাব যা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে যা বলা হয়েছে যে এতে সরাসরি পৃথিবীর মানুষের ওপর, বিশেষ করে বৃহস্পতি গ্রহকে জীবও বলা হয় বা জীব, অর্থাৎ আমাদের মানুষের দেহের সাথে, মানুষের ভাবনার সাথে এই বৃহস্পতি গ্রহের অত্যন্ত বেশি যোগাযোগ। আমাদের রোগ ভোগ, আমাদের ধনের ক্ষেত্র অর্থাৎ ফিনান্সিয়াল সেক্টর এবং আমাদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, জল, যে জলের আরেক নাম জীবন, এইসব সংক্রান্ত বিষয়ে কিন্তু বৃহস্পতির যে প্রভাব সেটা অত্যন্ত বেশি থাকে। কিছুকাল আগে এরকম একটা অতিচারী বৃহস্পতির গমন ভাব তৈরি হয়েছিল বা তিনি অতিচারী গমন করেছিলেন, সেটা সেই করোনাকালে। এর বহুকাল আগে তার যে একটা দীর্ঘ সময়ের জন্য অতিচারী ভাব তিনি তৈরি করেছিলেন বা গমন করেছিলেন, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তেমন করে পিছিয়ে যেতে যেতে আমরা বিভিন্ন ঘটনার কালে কিন্তু বৃহস্পতি গ্রহের একটা অদ্ভুত নাড়াচাড়া আমরা দেখতে পাই। অনেকেই বলেন বৃহস্পতি গ্রহ তিনি কাল পরিবর্তনের সূচক দেন, তিনি একটা ইঙ্গিত দেন ভবিষ্যতের কাল পরিবর্তনের জন্য। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের ওপর মূলত কি প্রভাব পড়তে চলেছে সেটা আজ আমরা একটু বুঝি। তো এটা বুঝতে গেলে আমাদের ভারতবর্ষের যে নিজস্ব রাশিচক্র সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে বা জানতে হবে। এমনিতে বরাহমিহিরের নাম আপনারা অনেকেই শুনেছেন, সেই বিখ্যাত দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সম্রাট বিক্রমাদিত্যের নবরত্নের সভার যিনি অন্যতম একজন ছিলেন, বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির। তিনি তার যে বই গ্রন্থ, সেখানে তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের যে রাশিচক্র বা অখণ্ড ভারতের যে রাশি, সেই রাশি কিন্তু তিনি বলেছিলেন যে ভারতের হচ্ছে মকর রাশি। তবে বর্তমানকালে অর্থাৎ
1947 সালের 15 আগস্ট রাতের পর ভারত যখন স্বাধীনতা লাভ করে, সে সময়ের যদি আমরা রাশিচক্র তৈরি করি, তবে সেক্ষেত্রে কিন্তু আমরা ভারতের যে রাশিটা পাই সেটা হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। এবং এই ভারতের যে লগ্ন, সেই লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। তা ভারতের এই বৃষ লগ্নে অবস্থান করছিলেন সেদিন রাহু গ্রহ। দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে ছিলেন মঙ্গল, এবং তৃতীয় স্থানে ছিল পঞ্চগ্রহ যোগ, রবি, চন্দ্র, বুধ, শুক্র এবং শনি। চতুর্থ পঞ্চমে কোনো গ্রহ নেই। ষষ্ঠ স্থানে ছিলেন বৃহস্পতি গ্রহ, সপ্তমে কেতু গ্রহ। এই হচ্ছে ভারতের, স্বাধীন ভারতের 1947 সালের 15 আগস্ট রাতের, মধ্যরাতের যে রাশিচক্র সেটা। এই ক্ষেত্রে আমরা যদি কোনো দেশের যুদ্ধের কথা বলি, কোনো দেশের যদি আমরা কোনো প্রতিদ্বন্দ্বীর কথা বলি, কারণ যুদ্ধের কথা বলতে গেলেই প্রতিদ্বন্দ্বীর কথা আসবে, তো যুদ্ধ বিচার মূলত যেসব জায়গা থেকে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি হচ্ছে ষষ্ঠ স্থান, সপ্তম স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান। ষষ্ঠ স্থান থেকে বিচার করা হয় প্রতিদ্বন্দ্বী, ঠিক প্রতিদ্বন্দ্বী নয়, শত্রু, আমার শত্রু, অর্থাৎ আমি যার সাথে যুদ্ধ করব। তো ভারতের সেই 47 সালের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠ স্থানে কিন্তু বৃহস্পতি গ্রহ উপস্থিত ছিলেন। তো সেজন্যে বৃহস্পতির ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া সপ্তম স্থান অর্থাৎ প্রতিদ্বন্দ্বীর স্থান, এবং এই স্থান থেকেই কিন্তু যুদ্ধ বিচার করা হয়। তো ভারতের ক্ষেত্রে এই স্থানে অবস্থান করছিলেন কেতু গ্রহ, এবং এই স্থানের যিনি অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল, যে মঙ্গল ভারতের রাশিচক্রে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। আর রইল অষ্টম স্থান। অষ্টম স্থান হচ্ছে ভারতের বৃষলগ্নের নিরিখে ধনুরাশি। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি ধনুরাশির অধিপতি হয়ে তিনি সেই ষষ্ঠ স্থানেই আছেন, অর্থাৎ ষষ্ঠ এবং অষ্টমের একটা কানেকশন কিন্তু বৃহস্পতি এখানে তৈরি করে দিচ্ছেন। ওদিকে ভারতের রাশিচক্রে যুদ্ধের বিচার করতে গেলে যে আরও একটা স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে দ্বাদশ ভাব। সেই দ্বাদশ ভাবের অধিপতিও কিন্তু হচ্ছে মঙ্গল গ্রহ। তার মানে সপ্তম এবং দ্বাদশের অধিপতি হচ্ছেন মঙ্গল, রয়েছেন দ্বিতীয়। আর ওদিকে বৃহস্পতি গ্রহ অষ্টমপতি হয়ে তিনি ষষ্ঠে রয়েছেন। রাশিচক্রটা খুব ভালোভাবে দেখলে যা বোঝা যায় যে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষে যুদ্ধ বিচার করার জন্য, ভারতবর্ষের ক্ষেত্রে। তো সেই বৃহস্পতি গ্রহ কিছুদিন আগে বৃষ লগ্নে ছিলেন, ভারতের লগ্ন বৃষ। তিনি এখন 14 তারিখ এসে পৌঁছেছেন মিথুন রাশিতে। ভারতের জন্মকালীন স্বাধীন ভারতের যে রাশিচক্র তাতে দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে মঙ্গল গ্রহ উপস্থিত ছিলেন। তো সেই জন্মকালীন মঙ্গলের উপর বৃহস্পতি গ্রহ এসে পৌঁছাচ্ছেন। এটা কিন্তু একটা অন্যতম কারণ ভারতের যুদ্ধের দিকে ভারতকে অগ্রসর হতে হবে বা ভারতকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বৃহস্পতি এবং মঙ্গলের এই যে কম্বিনেশনটা। তো এক্ষেত্রে রাহু গ্রহের ভূমিকা ঠিক কি? সেটা হচ্ছে রাহু কিন্তু ভারতের দশম স্থানে গিয়ে পৌঁছাচ্ছেন। দশম স্থান হচ্ছে কর্মক্ষেত্র। রাহু এলোমেলো কর্মের জন্য একেবারে মাস্টার গ্রহ, তিনি এসে পৌঁছাচ্ছেন দশমে। আর কেতু তিনি গিয়ে পৌঁছাচ্ছেন কন্যা থেকে সিংহ রাশিতে। আচ্ছা, আসার কথা হচ্ছে এরকম যে ভারতের একাদশে শনি গ্রহ উপস্থিত রয়েছেন বর্তমানে, এবং তিনি সেখানে থাকবেন 2.5 বছর সময়কাল। তো এই 2.5 বছর সময়কাল শনি এই যে মিলিয়ে থাকবেন, শনি গ্রহ কিন্তু বৃষ লগ্নের পরিপ্রেক্ষিতে
যোগকারী গ্রহ বা রাজযোগকারী গ্রহ, কারণ তিনি নবম এবং দশম স্থানের অধিপতি গ্রহ। তিনি এই একাদশ স্থান থেকে তিনি কিন্তু তার তৃতীয় দৃষ্টিটা ভারতের সেই বৃষলগ্নে দিচ্ছেন। এবং এই শনির কারণে ভারত কিন্তু অনেক ঝামেলা বা যা বলা যায় যে একটা যুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হতে চলেছে, তার থেকে কিন্তু শেষে ভারতের কিন্তু সেই যুদ্ধ জয়ের ইঙ্গিত শনি গ্রহ দিচ্ছেন। ধর্মের বিষয়টা মূলত সবচেয়ে বেশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে দুটো গ্রহ থেকে বিচার করা হয় সেটা হচ্ছে শনি এবং বৃহস্পতি। শনি বৃহস্পতির ঘরে থেকে বা বৃহস্পতির রাশি থেকে, কারণ মীন রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি, তো সেই বৃহস্পতি গ্রহের স্থান থেকে শনি গ্রহ বৃষলগ্নকে দৃষ্টি দিচ্ছেন। এটা কিন্তু আগামী দিনের ভারতের জন্যে, ভারতের যে ধর্ম জয়ের জন্যে বা ভারতের ক্ষেত্রে ধর্ম প্রতিষ্ঠার জন্যে, এমনকি পৃথিবীর ক্ষেত্রেও ধর্ম প্রতিষ্ঠার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই শনি গ্রহ কিন্তু নিচ্ছে। তা এতক্ষণ আমরা গোচর কিংবা ট্রানজিটের কথা বললাম বটে, তবে কোনো রাশিচক্র বিচার করতে গেলে কিন্তু তার গ্রহের অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, ট্রানজিট বা গোচর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দশাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমাদের এই ভারতের রাশিচক্র অনুযায়ী ভারতের কিন্তু বর্তমানে চলছে চন্দ্রের দশা। চন্দ্রের দশায় রবির অন্তর্দশা, তার মধ্যে বৃহস্পতির একটা প্রথম দশা আমরা কিন্তু পেয়েছি। এবং সেই প্রথম দশাটা সেই 7 তারিখের আশেপাশেই ছিল, যে 7 তারিখে ভারত রিয়েক্ট করেছে, ভারত তার প্রতিক্রিয়াটা দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। সেই বৃহস্পতি গ্রহ যা ভারতের যুদ্ধের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যাই হোক, এবার দশার ক্ষেত্রে যেটা বলছিলাম, যে চন্দ্রের সেই দশাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরের 5 তারিখ, এই 2025 5 তারিখ থেকে ভারতের শুরু হবে মঙ্গলের দশা, চলবে 7 বছর। 2032 তা শেষ হবে। এই মঙ্গলের দশা আপনারা বুঝতেই পারছেন যে মঙ্গল ভারতের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু বা যুদ্ধ বিচারের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দশা, কারণ মঙ্গল 7ম এবং দ্বাদশ স্থানের অধিপতি। এবং সেই মঙ্গল বৃহস্পতির সাথে সংযোগ করছে বর্তমানে মিথুন রাশিতে, ভারতের 2য় স্থানে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো দেশের বিচার করতে গেলে তার রাজার বিচারও কিন্তু করতে হয়, অর্থাৎ রাজার সময় কীরকম চলছে বা তার গ্রহের অবস্থান কি, সেটাও জানা কিন্তু অবশ্য কর্তব্য। তো বর্তমানে তো আমাদের প্রজাতন্ত্র দেশ, গণতন্ত্র দেশ, সেই দেশে রাজা হিসেবে কোনো ব্যক্তি নেই। তবে এটা ঠিক, সব কিছু যদি আমাদের ভাবনার মধ্যে আনি, তবে তাতে কিন্তু আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি কিন্তু রাজা সমতুল্য বলা যায়। যেমন কোনো স্টেটের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে, মুখ্যমন্ত্রীর রাশিচক্রের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ থাকে সেই রাজ্যের ক্ষেত্রে, তেমনি দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে মূল। তো আমরা জানি আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীজির যে রাশিচক্র, আমাদের প্রধানমন্ত্রীজির যে রাশিচক্র আমি যা পেয়েছি সেটা হচ্ছে তিনি জন্মেছেন 17 নভেম্বর 1950 সালে এবং তার টাইম অফ বার্থ হচ্ছে দুপুর 12টা 9 মিনিট, রবিবার, শুক্লা ষষ্ঠী তিথি ছিল সেদিন। এবং তিনি জন্মেছিলেন মেহসানায়, গুজরাটের। এবং এটাই আমি পেয়েছি এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমার গণনাটা আমি করেছি। এবং তাতে যা বোঝা যায় নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীজির যে রাশিচক্র, তাতে কিন্তু তিনি বা তার যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং তার বৃশ্চিক লগ্ন বটে। এবং সেই লগ্নে অর্থাৎ বৃশ্চিকে
লগ্নপতি মঙ্গল এবং চন্দ্র রয়েছে। এই লগ্নে মঙ্গল এবং চন্দ্রে থাকার মানে হচ্ছে এটা কিন্তু একটা বিশেষ রাজযোগ তৈরি করেছে। একবারে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই মঙ্গল চন্দ্রের এই যে যোগ। এবং এই মঙ্গল কিন্তু নরেন্দ্র মোদীজির ক্ষেত্রে সেটা কিন্তু শত্রু হন্তা যোগ তৈরি করেছে। মঙ্গল একাধারে লগ্নপতি এবং ষষ্ঠপতি, এবং তাতে যা বোঝা যায় যে এই নরেন্দ্র মোদীর জীবন জুড়ে শত্রুর অভাব হবে না, তিনি শত্রু পরিবেষ্টিত থাকবেন। কিন্তু এটাও ঠিক, কোনো শত্রু তার বিরুদ্ধে পেরে উঠবেন না, কারণ তার শত্রু হন্তা যোগ রয়েছে। এই যোগটার মূল মানেটা হচ্ছে এটা শত্রু হন্তা যোগ, এবং এটা মঙ্গল তৈরি করেছে। যে মঙ্গলই তাকে যেমন শত্রু পরিবেষ্টিত করে রাখবে, তেমনি শত্রুর বিরুদ্ধে জয়ও এনে দেবে। তো যেহেতু নরেন্দ্র মোদীজির আমরা রাশিচক্রটা বলতে শুরু করেছি, তাতে মোটামুটি রাশিচক্রের একটু ধারণা নিয়ে নিই। তার লগ্নে রয়েছে চন্দ্রমঙ্গল, চতুর্থে রয়েছে বৃহস্পতি, মনস্থানে বৃহস্পতি গ্রহ, পঞ্চমে রয়েছে রাহু, এবং এই রাশিচক্রের দশম স্থানে শুক্র এবং শনি রয়েছে। দশম স্থানটা সিংহ রাশি, সেখানে শুক্র এবং শনি। একাদশে রবি, বুধ এবং কেতু। এ হচ্ছে রাশিচক্র। শনি গ্রহ কিন্তু দশমে রয়েছে, এবং এই দশমে কিন্তু শনিও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি করেছে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে বুধের ভূমিকা এবং রবির ভূমিকাও। তো যাই হোক, সেগুলির বিশ্লেষণ অন্য কখনো যদি সময় হয় নিশ্চয়ই করব। তবে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে এই নরেন্দ্র মোদীজির যে রাশিচক্র, তাতে মঙ্গল গ্রহের ভূমিকা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। এই রাশিচক্রের মূল ভর কেন্দ্রই হচ্ছে মঙ্গল চন্দ্র যোগ। তো মোদীজির ক্ষেত্রে মঙ্গলের দশা কিন্তু বর্তমানে চলছে, এবং এই চলাটা শুরু হয়েছে 2000 সালের ডিসেম্বর মাসে, এবং তা চলবে 2027 সালের ডিসেম্বর অবধি। এই সময়টায় কিন্তু মঙ্গলের দশা, আপনারা জানেন মঙ্গল যুদ্ধ বিগ্রহের দশা, যুদ্ধ বিগ্রহের কারক গ্রহ। এবং এই যুদ্ধ বিগ্রহের যে কারক গ্রহ মঙ্গল, এবং তাতে বর্তমানে মোদীজির যে দশার মধ্যে অন্তর্দশা থাকে যা চলছে, সেটা হচ্ছে মঙ্গল দশায় বুধ চলছে, তারপর কেতু আসবেন, তারপর আসবেন শুক্র। শুক্র শুরু হবে 30 অক্টোবর 2025 থেকে 30 ডিসেম্বর 2026 পর্যন্ত। তো এই যে তারপর আসবেন রবি এবং চন্দ্র। তো মোদীজির যে এই মঙ্গলের দশা এবং বর্তমানে চলছে, এবং মজার ব্যাপার কি, ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু সেই মঙ্গল দশা আসছে। বিচারটা অনেক বড়, অনেক জটিল। আমি খুব সংক্ষেপে যেটা বলছি, যা বুঝতে সবার সুবিধা হবে, যে ভারতের ক্ষেত্রেও মঙ্গল দশা সে ঢুকছে সেপ্টেম্বর মাসে, একেবারে ফার্স্টে ঢুকে যাচ্ছে, প্রথম উইকে ঢুকে যাচ্ছে। আর মোদীজির ক্ষেত্রে সেই মঙ্গল দশা অলরেডি চলছে। দুই মঙ্গল, অর্থাৎ মঙ্গলের সেই যে মিলন, তাতে কিন্তু স্পষ্ট যুদ্ধের দিক দিচ্ছে। এবং যেহেতু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর রাশিচক্রে মঙ্গল অত্যন্ত শক্তিশালী গ্রহ, তাই এই যুদ্ধে কিন্তু ভারতবর্ষের জয়ের যে সম্ভাবনা তা অত্যন্ত বেশি। এবং যেহেতু বৃহস্পতি গ্রহ, এবং আমি আগেও বলেছি ভারতের রাশিচক্রে শনি গ্রহের ভূমিকাও গুরুত্বপূর্ণ, যে শনি গ্রহের ভূমিকা এবং বৃহস্পতি গ্রহের ভূমিকাও নরেন্দ্র মোদীর রাশিচক্রের সাথেও কিন্তু একটা সাযুজ্য তৈরি করছে। এবং দুটো রাশিচক্র মিলিয়ে যদি দেখি, তবে এটা কিন্তু একটা নতুন ধর্ম স্থাপনের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে। শুধু তাই নয়, সামনে কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্র, প্রশাসনিক ক্ষেত্রে মূলত বেশ কিছু পরিবর্তনও আসতে চলেছে। তো যাই হোক, সেগুলি অন্য কথা, সেক্ষেত্রে কখনো সময় হলে পরবর্তীকালে আমি বলবো। তবে আপাতত আমরা এটা জানি যে আগামী
জুন মাসের শেষ কিংবা জুলাই মাসের শেষে কিন্তু আবারও একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হবার ইঙ্গিত দেওয়া হচ্ছে। গ্রহদের যে ভাব বা রাশির চক্রের যে ভাব তা দেখে কিন্তু আমি যা বুঝতে পারছি। এবং সেই সেপ্টেম্বরের 5 তারিখের পর যখন ভারতের রাশিচক্রে মঙ্গল গ্রহের দশা শুরু হয়ে যাবে, তখন কিন্তু একেবারে পরিপূর্ণ যুদ্ধের ইঙ্গিতই দিচ্ছে সেই সেপ্টেম্বরের 5 তারিখের পরের যে বা তার পরবর্তী যে কোনো সময়ে। এবং এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু কোনো একটা খুব স্বল্পকালীন সময়ের জন্য নয়, এই যুদ্ধ কিন্তু একটা দীর্ঘমেয়াদী সময়ের ইঙ্গিত করছে। এবং সেটা শেষ হবে 2032-এ গিয়ে, অর্থাৎ প্রায় 8 বছর কাল সময় পৃথিবী জুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এর মধ্যে ভারতও অবশ্যই তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, কারণ বৃহস্পতি, শনি, রাহু, কেতুর এই যে মুভমেন্ট, এটা শুধুমাত্র ভারতের ক্ষেত্রে নয়, সারা পৃথিবী জুড়েই। তো এর ফল ভারতের ক্ষেত্রে যেমন ফলবে, পৃথিবীর বিভিন্ন দেশও তা হবে। তবে এই যে জুন জুলাইয়ের যে কথা বললাম কিছুক্ষণ আগে, যে একটা ওয়্যারলাইক সিচুয়েশন তৈরি হতে চলেছে, এই সিচুয়েশন কিন্তু আমাদের মিডল ইস্টে অর্থাৎ ওয়েস্ট এশিয়া, বর্তমানে আমরা যা ওয়েস্ট এশিয়া বলি, অর্থাৎ আমাদের যেসব আরবের যেসব অঞ্চলগুলি রয়েছে বা ইরান, সেসব অঞ্চলেও কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে চলেছে। সেই ইসরায়েল থেকে শুরু হয়ে ইরান, মধ্যে আরব, এই ভূমিটার মধ্যেও কিন্তু একটা যুদ্ধের প্রভাব আসতে চলেছে। হতে পারে একটা যুদ্ধ বা যুদ্ধকালীন পরিস্থিতি। এবং বৃহস্পতি যেহেতু জলের কারক গ্রহ বলে চিহ্নিত, তাই জল এবং রোগ সেটাও কিন্তু এই ঘটনাগুলির সাথে জড়িয়ে যাবে। তো যাই হোক, আজকের এই বক্তব্য আমি আমার এখানেই শেষ করছি। এবং সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, সেই যে 22শে এপ্রিল যে ঘটনার সূত্রপাত হয়েছিল কাশ্মীরের পেহেলগাম থেকে, যা 7 থেকে 10 তারিখের মধ্যে একটা বড় আকার ধারণ করেছিল, সেটা কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি। অর্থাৎ ট্রেলার দেখানো হয়েছে, আমি বলবো পিকচার আবি বাকি হ্যাঁ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।